ফার্স্ট অফ অল আমাদের একটা ফ্রেম থাকে, মানে আমরা যখন GUI ডিজাইন করতে যাই ওটা একটা ফার্স্ট অফ অল ফ্রেম থাকে। ফ্রেমের ভিতরে অনেকগুলো প্যানেল থাকতে পারে। প্যানেল একটা এলিমেন্ট, মানে প্যানেল আসলে কাইন্ড অফ একটা কন্টেইনার। ওই প্যানেলের মধ্যে তুমি অনেকগুলো এলিমেন্ট অ্যাড করে রাখতে পারো। আমার চাইলে প্যানেল না রেখে ডাইরেক্ট তুমি ফ্রেমের মধ্যে অ্যাড করে দিলো, তুমি ভিতরে কোনো আর্ট পেপার দিলে না, বাট ওই জিনিসগুলোকে ছোট ছোট যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে তুমি মনে করো পোস্ট দিয়ে লাগাই দিলে, কোনো আর্ট পেপার লাগবে না। আর্ট পেপার কাইন্ড অফ একটা প্যানেলের মতো, জাস্ট একটা কন্টেইনার। তুমি মনে করো আর্ট পেপারের মধ্যে অনেকগুলো ছোট ছোট কিছু দিলা, ওইটাকে তারপর লাগাই দিলে ফ্রেমের মধ্যে। আমার একটা ফ্রেমের মধ্যে এরকম অনেকগুলো ছোট ছোট পেপার থাকতে পারে। সো এখানেও তুমি এখানে অনেকগুলো প্যানেল তৈরি করতে পারো, প্যানেলের মধ্যে কিছু ছোট ছোট এলিমেন্ট অ্যাড করতে পারো। বা তুমি যদি প্যানেল অ্যাড করতে না চাও, তুমি ডাইরেক্টলিও এলিমেন্টগুলো অ্যাড করে দিতে পারো। আচ্ছা, ফন্ট সাইজ বেশি বড় লাগতেছে না? একটু ওকে। সো এর জন্য ফার্স্টে আমরা একটা জাভা স্ক্রিন তৈরি করে নিলাম। এটা এক্সটেন্ড করতেছে জেফ্রেম। জেফ্রেমকে এক্সটেন্ড করলে এটার সাথে সাথে হচ্ছিল এই ক্লাসটার মধ্যে ফ্রেমের যত প্রপার্টিগুলো আছে সব প্রপার্টিগুলো তার মধ্যে চলে আসতেছে, মানে এটা আসলে কাইন্ড অফ একটা ফ্রেম হয়ে যাচ্ছে। এখন তুমি যদি মানে বাকি কোনো কিছু যদি না রান করে জাস্ট মেইন স্ক্রিন জেফ্রেম দিয়ে যদি রান করতে দেখবে ছোট একটা উইন্ডো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মানে জাস্ট কিছুই না, এগুলোর কোনো কিছু অ্যাড করার দরকার নাই। বাসা দিয়ে একটু ট্রাই করে দেখো। ফার্স্টের লাইনটা থাকবে আর এই যে দুটো লাইন থাকবে, এই দুটো লাইন তো জাস্ট রান করার জন্য। দেখো এখানে আমি কি করতেছি, মেইন স্ক্রিনে একটা অবজেক্ট তৈরি করতেছি। মেইন স্ক্রিন কি আসলে ফ্রেম না, কারণ এক্সটেন্ড করতেছি এখন এটা ফ্রেম হয়ে গেছে। সো এখন মেইন স্ক্রিনটা হচ্ছে একটা ফ্রেম, এন্ড আফটার দ্যাট মেইন স্ক্রিন ডট সেট ভিজিবল শুরু করে আমরা হচ্ছে থেকে ভিজিবল করে দিচ্ছি। সো জাস্ট উপরে এক্সটেন্ড করা আর হলো এই মেইন মেথডটা লিখলে দেখবা যে একটা ছোট একটা উইন্ডো বের হবে। বাকি যে জিনিসগুলো ইউজ করতেছে ওগুলো হলো আমরা ডিজাইন করার জন্য, বাট এই তিনটা লাইন লিখলে অ্যাট লিস্ট তোমার একটা ছোট একটা উইন্ডো বের হবে। এখন এই ছোট উইন্ডোর মধ্যে তো আবার এলিমেন্ট অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে কোন সময়, যখন এই মেইন স্ক্রিনটা তৈরি হয়ে গেছে, মানে এই ফ্রেমটা তৈরি হচ্ছে, আর মেইনটা তৈরি হবে কোন সময়, এই কনস্ট্রাক্টরটা কল করলে। সেই কনস্ট্রাক্টরের মধ্যে আমি এখন এই প্রপার্টিগুলো সেট করে দিচ্ছি। ফর এক্সাম্পল যেমন সেট সাইজ। সেট সাইজ কি আমার মধ্যে আছে, এই মেথডটা যে ফ্রেম থেকে আমি নিয়ে আসছি। সো এখানে ওই যে ফ্রেমের সবগুলো প্রপার্টি তুমি পাবা। তুমি সেট দিয়ে জাস্ট কল করে দেখো, দেখো যে সেট দিয়ে ফ্রেমের যত ধরনের ফাংশনালিটি আছে সবগুলো তুমি দেখতে পারবে। দেখো যে সেট কন্টেন্ট পেজ, যে আমরা যে লাস্ট ক্লাসে দেখলাম, সেট ডিফল্ট কনস্ট্রাক্টর, সেট ভিজুয়াল, সেট সাইজ, সেট গ্লাস প্লেন, ডিফল্ট আইকন, ইমেজ, এনিথিং ইউ ক্যান ইউজ ইউজিং দ্য সেট অপারেশন। সো জাস্ট সেট দিয়ে আমি হচ্ছে আমার প্রপার্টিগুলোকে চেঞ্জ করতে পারবো। সো আমি জাস্ট এখানে কি করলাম, সেট সাইজ করে দিলাম 400x400 এন্ড লেআউটটা সেট করে দিলাম, যেটা লেআউটটা কি হবে, মানে এখানে যে জিনিসগুলো অ্যাড হবে সেটা লেআউট কি হবে। দেখো লেআউট আমরা জাস্ট দুই জায়গায় অ্যাড করতে পারি, মানে জেনারেলি এক জায়গায় অ্যাড করতে পারি, কোনো কন্টেন্ট পেনে, মানে যেখানে হচ্ছে একটা কন্টেইনারের মধ্যে আমি হচ্ছে লেআউট অ্যাড করতে পারি, মানে ওখানের মধ্যে যে এলিমেন্টগুলো আসবে সেগুলো কিভাবে থাকবে। যেমন দেখো এই রুমটা কিন্তু একটা হচ্ছে কন্টেইনার। সো এখানে এলিমেন্টগুলো কি, এই যে প্রজেক্টর আছে, এখানে আছে হলো কম্পিউটারগুলো আছে, সেগুলো কিভাবে অ্যাড হয়ে থাকবে, অথবা ফ্যান আছে, অথবা এসি আছে, প্রত্যেকটা কিন্তু এলিমেন্ট এটা কোন জায়গায় থাকবে, এটা লেআউটটা ডিফাইন করা হচ্ছে এই রুমের যে প্যানেল আছে সেই প্যানেল। সো প্যানেল থাকতে পারে আর পুরো ফুল বিল্ডিংটা এর একটা ফ্রেম হিসেবে চিন্তা করতে পারো। এর ফ্রেমের ভিতর কি আবার লেআউট আছে না, যে কোন রুমটা কোন জায়গায় থাকবে, অথবা সিঁড়ি কোথায় থাকবে, অথবা সেই লিফটটা কোথায় থাকবে। সো তুমি এই যে লেআউট তুমি ফ্রেমের মধ্যে সেট করতে পারো, যদি ফ্রেমের মধ্যে এলিমেন্ট অ্যাড করো। আবার চাইলে তুমি এই লেআউটটা একটা প্যানেলের মধ্যে অ্যাড করতে পারো। জাস্ট একটা যে প্যানেল একটা ভেরিয়েবল একটা তৈরি করো এন্ড ওই প্যানেল ডট সেট লেআউট দাও, তারপর তুমি ওই প্যানেলের মধ্যে সেট লেআউট দিতে হবে। কথা বুঝে গেছে? মানে তুমি যদি চাও এখানে অনেকটা প্যানেল তৈরি করতে পারো, যে প্যানেল ইকুয়াল টু নিউ যে প্যানেল ডট
ঠিক আছে? সো এখানে দেখা যায় আমি একটা প্যানেল তৈরি করলাম, এখন লেআউটটা আমি সেট করছি কোথায়? এই প্যানেলের মধ্যে। আর এই সেট লেআউটটা কোথায় কাজ করতেছে? এই ফ্রেমের মধ্যে। কারণ ফ্রেমও একটা কন্টেনার, প্যানেল একটা কন্টেনার। ঠিক আছে? আফটার দ্যাট দেখো আমি এই কতগুলা আইটেম তৈরি করলাম, একটা টেক্সট এরিয়া, একটা টেক্সট ফিল, বাটন, তারপর হচ্ছিল এই বাটনের মধ্যে আবার আমি সেট টেক্সট দিয়ে টেক্সটটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে? আবার এখানে দেখো যে টেক্সট ফিল, এখানের মধ্যে নরমাল কোনো স্ট্রাকচার দিয়ে তৈরি করতে পারো, এবং পরে যে এই সেট দিয়ে সেট টেক্সট, সেট কলাম, সেট ভেরিয়েবল, সেট নাম, নেম এভাবেও তুমি চেঞ্জ করতে পারো। মানে সেট যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো দিয়েও তার প্রপার্টিগুলো চেঞ্জ করতে পারো। আবার কি করা যায়, শর্টকাটে অনেক সময় কোনো স্ট্রাকচারের মাধ্যমেও চেঞ্জ করা যায়। এখানে আমি কি করতেছি যে ইনিশিয়ালি টেক্সট ফিল্ডটা ফাঁকা থাকবে, এটা হলো যে টেক্সটটা ফাঁকা থাকবে, আর এটা সাইজ এরকম কলাম, এটা হলো কলাম সাইজ, কলাম কতগুলো হবে এটা তুমি যদি এখানে দিতে না চাও তাহলে তুমি পরেও এটা ইউজ করতে পারো। সে আমি বললাম হচ্ছে হলো টেক্সট ফিল ডট সেট কলামস, এই যে দেখো কলাম, এখানে আমি 20 দিয়ে দিলে এই 20 দিয়ে কাজ করতেছে, 20 এই কাজ করতেছে। চাইলে তুমি এটা ডাইরেক্টলি চেঞ্জ করে দিতে পারো, 15 করে দিতে পারো। এগুলো হলো আমি এলিমেন্ট তৈরি করলাম। তাহলে দেখো এখানে হচ্ছে আমি ফ্রেমের প্রপার্টিটা চেঞ্জ করলাম, আর এখানে হচ্ছে হলো এলিমেন্টগুলা তৈরি করলাম, এবং এলিমেন্টগুলোর যে প্রপার্টি আছে সেগুলো চেঞ্জ করলাম। তো দেখো প্রত্যেকটা জিনিস এখানে একটা এলিমেন্ট, frame একটা element, panel একটা element, but frame and panel are like a special element where we can add other item, but in a text field or text area we cannot add other child item. কথা বুঝা গেছে? আচ্ছা, এখন আমার তো এলিমেন্ট অ্যাড হয়ে গেছে, আমার কন্টেনারও তৈরি হয়ে গেছে, এখন আমি জাস্ট এগুলাকে অ্যাড করে দেব। অ্যাড টেক্সট ফিল্ড, অ্যাড বাটন, অ্যাড টেক্সট ফিল্ড। যেহেতু এটা ফ্লো লেআউট, আমি যে ফ্রেমটা আমি কিন্তু সেট করছিলাম ফ্লো লেআউটে। আমি গতকাল কি কিন্তু বলছিলাম ফ্লো লেআউট কি? একটার পর একটা অ্যারেঞ্জ হবে, অ্যারেঞ্জ কমপ্লিট হয়ে গেলে এটা র‍্যাপ করে আবার চলে আসবে। তোমাদের যদি উইন্ডোজ এর বেশি বড় হয়ে থাকে, তুমি এই যে কলামটা এটা বাড়ায় দাও, টেক্সট ফিল্ড আমি আগে অ্যাড করছি না, তাহলে এটা যদি কলামটা বেশি হয় তাহলে এটা কি পুরো জায়গাটা দিয়ে দিবে, আর বাটনটা র‍্যাপ করে দিয়ে চলে আসবে। স্যার বাটন নিয়ে কত ক্লিক করে জানতে তোমাদের যে কালার আসতেছে না, এটা এই সিস্টেম কমাই তোমাদের এই কালার এখানে কালার সেট করতে হবে, এটা আসতেছে কালার, এটা সাইজ ঠিক করতে হবে, টেক্সট সাইজ ঠিক করতে হবে। মানে আমার মধ্যে হচ্ছে হলো এটা সিস্টেম থেকে নিতেছে, এটা হচ্ছে হলো মানে কালারটা ইউজ করতে হবে, বাই ডিফল্ট কালার, তোমার বাই ডিফল্ট কালারটা হলো হোয়াইট ইউজ করতেছে, এই জন্য তুমি দেখতেছো, তুমি একটু খেয়াল করে দেখো হোয়াইট আছে। আচ্ছা, এটা সেট করা যায়, তুমি বাটন ডট সেট কালার দিলেও তুমি সেট করতে পারবে, এটা সেট কালার আছে, অপশন আছে। বুঝা গেছে তো? সো আমি এখন দেখো এই অ্যাডগুলো কোথায় করলাম? অ্যাডগুলো কিন্তু করতেছি ফ্রেমে, এই প্যানেলে কিন্তু অ্যাড করি, কিন্তু চাইলে কিন্তু আমরা এই প্যানেলে অ্যাড করে তারপর প্যানেলটাকে আমি করতাম কি ফ্রেমে অ্যাড করে দিতাম। বুঝা গেছে? মানে এই জিনিসগুলো আমি ফার্স্টে অ্যাড করতে হলো প্যানেলে, তারপর প্যানেলটাকে অ্যাড করে দিতে হলো ফ্রেমে। বুঝা গেছে? মনে করো তোমার একটা ছোট বক্স আছে, বক্সের মধ্যে ছোট লাইটিং রাখলাম, সাদা সাদা রাখলাম, ওই বক্সটাকে অ্যাড করলাম, তারপর ওই বক্সটাকে আরেকটা বড় বক্সের মধ্যে রাখলাম। ঠিক আছে? সেরকম। সো আমার প্যানেলের মধ্যে আমি অ্যাড করে তাহলে কি করতাম? প্যানেল ডট অ্যাড টেক্সট ফিল্ড, প্যানেল ডট অ্যাড সামথিং, কিন্তু গ্রিডের মধ্যে অ্যাড করলে এখানে আবার পজিশন দিতে হবে, যে কোন পজিশনে তুমি অ্যাড করবে, কারণ এটা হলো গ্রিড। ঠিক আছে? আবার এখানে গ্রিড সাইডও সেট করতে হবে। যেসব বুঝা গেছে? তাহলে প্যানেলের মধ্যে অ্যাড করতে পারি, আফটার দ্যাট প্যানেলের মধ্যে অ্যাড করে আমি আবার এটাকে অ্যাড করতে পারি হলো ফ্রেমের মধ্যে। তাহলে এখানে কি মাল্টিপল প্যানেল তৈরি করতে পারি না? মনে করো প্যানেল 1 তৈরি করো, প্যানেল 2, প্যানেল 3, প্যানেল 4। যেমন দেখো এই ফুল আইডিটা যদি আমি ধরি একটা ফ্রেম, এখানে কি এই যে একটা প্যানেল আছে না উপরেরটা মেনু প্যানেল, এখানে কি যে কতগুলো মেনু একটার পর একটা অ্যাড করে গেছে। তাহলে ধরো এটা প্যানেল 1, এটা প্যানেল 2, এটা প্যানেল 3, এটা প্যানেল 4, এই জায়গাটা প্যানেল 5, এটা প্যানেল 6, এটা প্যানেল 7, ওই পাশে প্যানেল 8, প্রত্যেকটা একটা প্যানেল। আবার এটার মধ্যে এটা একটা প্যানেল করতে হলো, আবার এটা একটা প্যানেল করতে হলো, দুইটা প্যানেল, তাহলে ওখানে তো কতগুলো আইটেম আছে। তাহলে এগুলো প্যানেলের মধ্যে আবার ছোট ছোট এলিমেন্টগুলো আছে। তাহলে এই প্যানেলগুলো এখন একটা এলিমেন্ট হয়ে গেছে না, বড় বড় একটা এলিমেন্ট হয়ে গেছে। এখন এগুলো ফ্রেমের মধ্যে একটা করে অ্যাড করে দিই যে পজিশন অনুসারে। তাহলে দেখো একটা ফ্রেমের মধ্যে আমার অনেকগুলা প্যানেল, এবং ওগুলোর মধ্যে আমার ডিজাইন করতে হবে। বুঝা গেছে? সো
তোমরা চাইলে একটাই করতে পারো যে এই সাইডে হচ্ছে হলো একটা মেনু থাকবে, মানে এটা বাসার জন্য, এটা নট নেসেসারি তোমাদের হচ্ছে হলো ই করতে হবে, এটা কোনো হোমওয়ার্ক না। ধরো তোমাদের যে ইউআইউ ওয়েবসাইটটা আছে অথবা ফেসবুকের অ্যাপটার কথা চিন্তা করো। ফেসবুক অ্যাপের মধ্যে কি এখানে কতগুলো আইকন থাকে, এখানে কিছু আইকন থাকে, সো এটা জাস্ট ডিজাইন করে রাখতে হবে। এটা যদি এরকম ভাবে ডিজাইন করতে পারো, আবার এই সাইড দিয়ে ছোট ছোট এলিমেন্ট হ্যাঁ দাগগুলা এইটা তুমি যখন এটা একটা এলিমেন্ট অ্যাড করো তখন এটা অটোমেটিক একটা বর্ডার তৈরি হয়ে যাবে না প্যানেল না। আচ্ছা দেখো আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিই। দেখো ফার্স্ট থেকে ছোট ছোট জায়গা থেকে তৈরি করো। ফার্স্ট দেখো এটা একটা এলিমেন্ট ধরতে পারো, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তো এই তিনটা মিলে একটা প্যানেল হতে পারে না? এটা কি একটা বাটন, যে আমরা ফেসবুক দেখি এখানে হলো একটা টেক্সট ফিল্ড যেগুলো যে সার্চ দেই, এটা একটা মনে করো বাটন, আইকন সেট করে দিতে পারো, তার নাম সেট করে দিতে পারো, আমাদের তো সিম্পল রাখো। মনে করো এটা একটা বাটন, 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 আর এখানে হচ্ছে একটা বাটন আছে মনে করো উপরে, মনে করো এখানে সে ধরো ক্লিক বাটন, এখানে কিছু টেক্সট আছে। তাহলে চিন্তা করো এইগুলো মিলে কি আরেকটা প্যানেল হতে পারে না? বাট এটা মানে কি এই দুটো এলিমেন্ট, এই দুটোকে আবার একটা প্যানেলের মধ্যে একসাথে করতে হবে না? কারণ এটাকে একটা প্যানেলের মধ্যে আনো, আর এই প্যানেলটা কি করা যায় ফ্লো লেআউটের প্যানেলে করা যায় না, অথবা এটা কিন্তু বর্ডার লেআউটের প্যানেলে করা যায়। কারণ কি একটা আছে টপ বর্ডারে, একটা আছে বটম বর্ডারে। বর্ডার লেআউট হচ্ছে তুমি বলে দিতে পারো যে এটা কোন বর্ডারে থাকবে, টপে থাকবে, রাইটে থাকবে, লেফটে থাকবে, এরকম তুমি বলতে পারো। তাহলে এটা কি এই এলিমেন্টের টপে এটা মিলে কি একটা প্যানেল। শোনো, কোনো কিছু ডিজাইন করতে গেলে আগে হাতে কলমে ডিজাইন করো, তারপরে তুমি হচ্ছে ডিফাইন করো যে আসলে এখানে কি এটা একটা প্যানেল, তাহলে এটার নাম দাও। এগুলো মিলে কি একটা প্যানেল। ধরো এটার নাম P1, এটার নাম হচ্ছে P2, তারপরে এটার নাম P3, তৈরি করা হয়ে গেল। এখন এই P3 আর এইটা মিলে কি আর একটা প্যানেল হতে পারে না? এটা একটা এলিমেন্ট হয়ে গেছে না এখন। এবং এটার সাথে এই দুইটা এলিমেন্ট, তাহলে তিনটা এলিমেন্ট, তাহলে তিনটা এলিমেন্ট মিলে কি P4। আবার এখন এই যে এইটা একটা প্যানেল হতে পারে, এইটা মিলে আর একটা প্যানেল হতে পারে, সেম ভাবে নিচেটা করো, তারপর এগুলা মিলে কি আর একটা প্যানেল হতে পারে না? ঠিক আছে, তারপরে দেখো এখন কয়টা প্যানেল, এখানে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে। তাহলে আমার এখন কাজটা সিম্পলিফাই হয়ে এরকম ছোট হয়ে গেল না? এখানে একটা প্যানেল, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। এটার নাম ছিল হলো P1 ড্যাশ অথবা P ড্যাশ, P ডাবল ড্যাশ, P ট্রিপল ড্যাশ, P4 ড্যাশ। চারটা প্যানেল হলো, মানে চারটা এলিমেন্ট। কোনো সময় প্যানেল চিন্তা করো না, কোনো সময় চিন্তা করো এটা এলিমেন্ট। তাহলে কি এখন এটাকে অ্যাড করে দিতে পারো না একটা পর একটা? অথবা এখানে কি এখানে ফ্লো লেআউট ইউজ করতে পারো, এখানে চাইলে বর্ডার লেআউট ইউজ করতে পারো। এটাকে দিলে টপ বর্ডারে, এটাকে লেফট বর্ডারে, এটাকে রাইট বর্ডারে, আর এটাকে মাঝখানে। অথবা এটা ফ্লো লেআউট ইউজ করতে পারো। এটা ফার্স্টে আসবে, এটা উইডথটা অনেক বড় হবে, হাইটটা ছোট হবে, আর এটার হাইটটা বাকিটুকু হবে, উইথ হচ্ছে হলো তারা নিজেরা ডিফাইন করে নেবে। মনে করো তুমি 20% এখানে দিলা, 30% এখানে দিলা, অথবা এখানে 40% দিলা, আর এখানে বাকি 30% দিলা। বুঝা গেছে? সো যে কোনো লেআউট তৈরি করতে গেলে ফার্স্টে হচ্ছে হলো এটা হাতে কোনো স্কেচ করো। এভাবে যদি তৈরি করো এই লেআউটের ধারণা, এটা মনে করো যে তোমরা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অথবা অ্যাডভান্স ওপি এর মধ্যে এরকম GUI ডিজাইনার আছে, তখন কিন্তু হ্যান্ড কোডেড করতে হয়, তখন কিন্তু যে ড্র্যাগ এন্ড ড্রপ নেই। এখন ড্র্যাগ এন্ড ড্রপ থাকলেও ইউজ করা হয় না, এবং কোর্সের মধ্যেও ইউজ করা হয় না।
বুঝা গেছে? ইভেন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স যদি কোনো সময় পড়ো তখন দেখবে যে আসলে সম্পূর্ণটা হলো হ্যান্ড কোডেড করতে হয়। আর ওই সময় দেখবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে তোমার মনে যাবে না, কারণ ওই ক্ষেত্রে মানে ড্র্যাগ এন্ড ড্রপ করলে তুমি দেখবে কিছু করতে পারবে না, উল্টাপাল্টা হয়ে যায়। ঠিক আছে, মানে তুমি মানে একটা ড্র্যাগ করে নিয়ে আসলে দেখবে যে তোমার পছন্দ মতো জায়গায় বসে পারবে না। বাট তুমি যখন এটাকে লেআউট দিয়ে তুমি নিজে যখন কোড করে দেখবা যে তুমি খুব ইজিলি স্মুথলি এটাকে হ্যান্ডেল করতে পারতেছো। তোমার কাছে এখন মনে হতে পারে যে না স্যার যেটা বলতেছে ঠিক না, ড্র্যাগ এন্ড ড্রপ তো অনেক মজার, যে ড্র্যাগ এন্ড ড্রপটা জাস্ট নিয়ে এসে বসে দিল, কিন্তু এটা যে কত পেইনফুল এটা কয়েকদিন পরে বুঝতে পারবো। ওই সময় দেখবে যে ঠিক মনে করবা যে না ওই সময় হ্যান্ড কোডেড করলে। আমি বলতেছি না যে তোমার দেখো তোমাদের প্রজেক্টের এত বেশি দিন টাইম নাই, ঠিক আছে, সো তোমরা চাইলে হ্যান্ড কোডেড করতে পারো অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারো। দেখবে যে তোমাদের অনেক ফ্রেন্ডরা হচ্ছিল হ্যান্ড কোডেড করে ড্র্যাগ এন্ড ড্রপ করে তাড়াতাড়ি করে ফেলতেছে, কিন্তু তুমি একটু টাইম দাও। আমি তোমাদের মানে ফোর্স করতেছি না, বাট আমি তোমাকে সাজেস্ট করতেছি যে একটু টাইম দাও। এখন হয়তো একটু ফার্স্টে একটু টাফ লাগবে, লাগাটাই স্বাভাবিক, কিন্তু অ্যাট দ্য লং রান তোমার জন্য বেটার হবে। কারণ তোমার নেক্সট স্টেপ কোনো জায়গায় তুমি ড্র্যাগ এন্ড ড্রপ ফিচার পাবা না, কোনো জায়গায় পাবা না। মানে তুমি সফটওয়্যার ফিল্ডে যে কোনো জায়গায় যাও, কোনো জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ ফিচার সবচেয়ে বাজে ফিচার হিসেবে দেবে, এবং কোনো জায়গায় তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করতেই পারবা না। মানে কয়েকটা দেখবে আইডিয়ার মধ্যে এটা অবসোলিউট ফিচার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সো এটা একটু বাসায় এটা করে দেখতে পারো, মানে এটা জাস্ট তোমাদের সুবিধার জন্য। মানে আমি এটা কোনো টাস্ক দিলাম না, এটা করলে করতে পারো, এমন তো করবা না কারণ তোমাদের টাইম বেশি হলে। যাই হোক, সো আচ্ছা আফটার দ্যাট হচ্ছে হলো এটা তো আমরা দেখছি অলরেডি সেট ডিফল্ট ক্লোজ অপারেশন ফ্রেমের মধ্যে আমরা অ্যাড করি, কিন্তু যখন ক্লোজ হয়ে যাবে তার সাথে সাথে প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হয়ে যায়। আর লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে বাটনের কিভাবে হচ্ছে হলো ক্লিক লিসেনার অ্যাড করা যায়, যেটা হলো যে আমরা রাইট ক্লিক করে গো টু ক্রিয়েট লিসেনার দিয়ে লিসেনার ক্রিয়েট করছিলাম। ওইটা এখানে করা যায় যে বাটন ডট সেট অ্যাকশন, আসলে এটা অ্যাকশন হবে না, এটা অ্যাকশন লিসেনার আছে, সরি অ্যাড ও না না ঠিক আছে সরি। সো এটা হলো অ্যাকশন, এখানে হচ্ছে নিউ অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন, মানে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে প্রপার্টিটা আমরা অ্যাড করতে হইতেছিল সেটা আফটার হচ্ছিল ওই যে মেথডটা কল ব্যাক মেথডটা কল হবে, সেই কল ব্যাক মেথডটা সেটা হলো একটা অ্যাকশন। সেট অ্যাকশন ওই যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না, ওই যে একটা আমি যে মেথড কল করে অ্যাকশন লিসেনার অ্যাড করার জন্য, সেটা হচ্ছে এই সেট অ্যাকশন। কোন কিছু অ্যাকশন হলে এই জিনিসটা অ্যাড করে, ঠিক আছে। ক্লিক করার পরে যে কাজ হবে যেটা সেটা এখানে একটা ডামি কাজ করতেছে, এটা আসলে কোনো জায়গায় অ্যাড করে দেয়, ফ্রেম মধ্যে অ্যাড করছো এই ইভেন্টটা অ্যাড করা হয়, এটা আসলে কোনো কাজ করতেছে। নিউ যে বাটন। আচ্ছা ওকে, সো এখন একটা নতুন একটা ফাইল তৈরি করো।
কাজ দেখবো, ঠিক আছে? মানে ফাইল থেকে কিভাবে রিড রাইট করা যায়, মানে জাস্ট রিড আর রাইট কিভাবে করা যায়, জাস্ট কুইকলি দেখে ফেলবো, কারণ এটার উপরে তোমাদের আমার একটা টাস্ক আছে। তো একটু ভালো মতো খেয়াল করে দেখবা যে আসলে মানে ছোট কয়েকটা স্টেপ, মানে আমরা অলরেডি এগুলো করে আসছি, মানে ফাইলে এখানে নতুন কোনো কিছু শিখার নেই। কারণ আমরা হচ্ছে দেখতাম যে যখন আমরা সিএ কাজ করতাম, সিএ এর মধ্যে হচ্ছে আমরা স্ক্যানার দিয়ে এক ধরনের ইনপুট দিতাম, বাট যখন ফাইলে ইনপুট দিতাম একটু কোয়ান্ট ডিফারেন্স ছিল, যে আমাদের ফাইল পয়েন্টার তৈরি করতে হতো, তারপর হচ্ছে এপি স্ক্যানার দিয়ে ফাইল পয়েন্টার দিয়ে কাজ করতে হতো। কিন্তু এখানে দেখবা যে আমরা স্ক্যানার দিয়ে আমরা যখন ইনপুট দিছি, একদম সিমিলার ওয়েতে এখানে হচ্ছে আমরা ইনপুট দিব হচ্ছে ফাইল থেকে, জাস্ট হচ্ছে আমি ফাইলের নামটা বলে দেবো, দ্যাটস ইট। আমরা যখন স্ক্যানার তৈরি করতাম তখন দেখবা স্ক্যানার দিয়েও কিন্তু তুমি ফাইলের কাজ করতে পারবে। এই স্ক্যানার আমার একটা অবজেক্ট নাম ইকুয়াল টু নিউ স্ক্যানার, তারপর কি সিস্টেম ডট ইন দিয়ে দিতাম না, ওখানে বলতাম কি আসলে তুমি সিস্টেমে যে ইনপুট আছে সেখান থেকে তুমি ইনপুট দাও, দ্যাট মিন্স কনসোল থেকে ইনপুট দাও। এখানে তুমি হচ্ছে একটা ফাইলের একটা অবজেক্ট আছে, তুমি ফাইলের অবজেক্ট তৈরি করবে এবং ওই ফাইলের অবজেক্টটা দিয়ে তুমি কাজগুলো করবে। সো ফার্স্টে জাস্ট একটা অবজেক্ট তৈরি করতে হবে, আমরা অনেক স্ক্যানার অবজেক্ট তৈরি করছি, একটা ফাইল অবজেক্ট তৈরি করব, আর কোনো চেঞ্জ নেই। দেখো যে আমি একটা অবজেক্ট দিয়ে কিভাবে রিইউজ করা যায়, মানে একই সিমিলার জিনিস দিয়ে রিইউজ করা যায়। সো আমরা হলো ফার্স্টে এটা কয়েক লেভেলে কাজ করা যায়। ফার্স্ট হলো তুমি বাইট বাইট করে রিড করতে হবে, এটা খুবই লোয়ার লেভেল, মানে 1 বাইট করে, মানে 8 বিট করে, নট ইভেন একটা ক্যারেক্টার কিন্তু 16 বিট, ঠিক আছে? তো তুমি যদি ইউনিকোডে করতে চাও, তাহলে 16 বিটটা একসাথে তুমি একটা ক্যারেক্টার রিড করতে পারবে, কারণ তাহলে কি একটা ক্যারেক্টার রিড করতে হলে তোমার দুইবার রিড করতে হবে, কারণ তুমি 8 বিট করে রিড করতেছো, আর একটা রিড করতে গেলে 16 বিট, দ্যাট মিন্স দুইবার রিড করতে হবে। সো সবচেয়ে লোয়ার লেভেল হচ্ছে 8 বিট করে রিড করা, এটা হলো ফাইল ইনপুট স্ট্রিম একটা ক্লাস আছে, সেটা দিয়ে কাজ করে, এটা খুবই লোয়ার লেভেল। এমন আসলে এটাকে সবাই ইউজ করে, মানে এটাকে সবাই ইউজ করে র‍্যাপ করে অন্য আরেকটা ক্লাস তৈরি করে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসলে ফাইল ইনপুট স্ট্রিমটাকে ইউজ করে। তারপরে একটা আছে ফাইল রিডার, ফাইল ইনপুট স্ট্রিম, ফাইল আউটপুট স্ট্রিম, ফাইল রিডার, ফাইল রাইটার। ফাইল রিডার, ফাইল রাইটার ইউজ করে হচ্ছে এই ফাইল ইনপুট স্ট্রিম, ফাইল আউটপুট স্ট্রিম। বাট ফাইল রিডার, ফাইল রাইটার দিয়ে 2 বাইট করে একসাথে রিড করা যায়, দ্যাট মিন্স একটাকে একটা ফুল রিড করা যায় একটা টাইম। তো তাহলে আসলে সে ফাইল রিডারটা কি করে? ফাইল রিডারটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফাইল ইনপুট স্ট্রিমটাকে ইউজ করে, ফাইল ইনপুট স্ট্রিমটাকে দিয়ে সে 2 বার রিড করায়। তুমি আসলে একবার রিড করতে বলতেছো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সে কিন্তু ফাইল ইনপুট স্ট্রিমটাকেই ইউজ করতেছে। সো এটা একটা কাইন্ড অফ একটা হাইরার্কি। তো এটা হলো ফাইল ইনপুট স্ট্রিম, এটার উপরে হচ্ছে র‍্যাপ আপ হচ্ছে ফাইল রিডার, তার র‍্যাপ আপ হচ্ছে বাফারড আসলে সবাই কিন্তু তুমি যদি বাফার রিডার ইউজ করো, সে কিন্তু আসলে আন্ডারলাইং এ এটা ইউজ করতেছে। আসলে বাফার রিডার ইউজ করে ফাইল রিডারকে, আর ফাইল রিডার ইউজ করা হলো ফাইল ইনপুট স্ট্রিম রিডার। ধরো আমি তোমাদের দিয়ে কোনো একটা কাজ করাতে যাই, আমার ডাইরেক্ট কিন্তু কাজ করাতে যাই, তাহলে প্রত্যেকে সিঙ্গেল করে আমাকে ইনস্ট্রাকশন করো। এখন ধরো আমি এভাবে না করে আমি তোমাদের এখানে কতগুলো টিম লিডার তৈরি করব। তো এই টিম লিডারগুলো হচ্ছে আমি তাদেরকে ইনস্ট্রাকশন দেবো, তারা হচ্ছে বাকিদেরকে ইনস্ট্রাকশন দেবে। আর টিম লিডার তারপর আবার কি করবে, ছোট ছোট যারা আছে তাদেরকে ইনস্ট্রাকশন দেবে। কথা বোঝা গেছে? এখানে কাইন্ড অফ কাজটা করতেছে যে বাফার রিডার সেই ইউজ করে ফাইল রিডারকে, বাফার রিডার দিয়ে ফুল একটা স্ট্রিং রিড করা যায়, আর ফাইল রিডার দিয়ে একটা করে ক্যারেক্টার রিড করা যায়, আর এটা দিয়ে হচ্ছে 8 বিট করে রিড করা যায়, মানে দ্যাট মিন্স 1 বাইট করে রিড করতে হয়। তো আমরা ফার্স্ট একদম খুব ছোটটা যেটা আছে ফাইল ইনপুট স্ট্রিম, সেটা দিয়ে ইউজ করে দেখি। সো তার আগে আমরা একটা ফাইল তৈরি করে নিই। তোমরা সবাই যে এভাবে যদি মিনিমাইজ করে দাও, এখানে একটা ইনপুট আর লিস্ট তৈরি করো। আমরা এটা তৈরি করে কি হবে, এই যে প্রজেক্টটা আছে না, এখানে রাইট ক্লিক করে তৈরি করো, যাতে তুমি যখন এগুলো সবগুলো মিনিমাইজ করে দিবা, এখানে যে input.txt দেখা যায়, দ্যাট মিন্স এটা আসলে এই ওপি লেভেল আন্ডার, এটা হলো একদম প্রজেক্ট। আমরা নরমালি জানি কি যে জায়গায় সোর্স ফাইল থাকে সেই জায়গায় রাখা হয়, বাট তুমি যদি আইটি দিয়ে ওপেন করো, যেটা প্যারেন্ট ফোল্ডার, একদম যে টপ ফোল্ডারটা যেখানে আছে সেই জায়গায় তোমার হচ্ছে এই ফাইলটা ক্রিয়েট করতে হবে। কারণ এটা প্রজেক্টের প্রপার্টিসে বলে চেঞ্জ করে দেওয়া আছে যে সে কোন কিছু ফাইল বাই ডিফল্ট যদি পাথ তুমি একদম স্পেসিফাই পাথ করে দিতে পারো, তাহলে সে ওই জায়গায় দিয়ে রিড করবে। আর যদি রিলেটিভ পাথ ইউজ করবে, পাথ ফুল পাথটা দিলাম, তো সি কোলন স্ল্যাশ, তারপর হচ্ছে মানে সি ড্রাইভের মধ্যে কোনো একটা ফোল্ডার স্ল্যাশ আমার কোনো ফোল্ডার স্ল্যাশ আমার কোনো ফোল্ডার,
তারপর হচ্ছে input.txt এবার যদি ইস অ্যাবসলিউট পাথ দিয়ে দাও তাহলে ঠিক আছে বাট তুমি যদি রিলেটিভ পাথ দাও তাহলে এটা অবশ্যই হচ্ছে ওপি ল্যাবের একদম পুরো প্রজেক্টের যে টপ ফোল্ডারটা আছে সেখানে থাকতে হবে এটা যদি আইডি দিয়ে রান করো বা তুমি যদি নরমাল আছে যে কম্পাইলারগুলো আছে মনে করো যে সরি আইডি যেগুলো আছে যে জিনি অথবা টেক্সট এডিটর এগুলোতে যদি তুমি জাভা ফাইলে কাজ করো তাহলে যে জায়গায় তুমি কোড রাখো সেই জায়গায় ওপেন করবে হবে হচ্ছে input.txt তৈরি করা এখানে জাস্ট কিছু টেক্সট লেখা রাখো টপে ক্লিক করো রাইট ক্লিক করো নিউ ফাইল সোর্স কোডটা মিক্স করে চেক করে একদম টপের মধ্যে ক্লিক করো যে ও কি ল্যাব আমার যেখানে লেখা আছে তোমার প্রজেক্টের নাম যদি না ও কি ল্যাব কোথায় লেখা আছে ও কি ল্যাব ইউআইসি তোমার এটা কোন নাম এই জায়গাটা তোমাদের কি করতে হবে এখানে এখানে ক্লিক করো এর টপ ফোল্ডার টপ লিখা আমি জানা নাই টাইপ করো নোটিস দাও নোটিস নিউতে যে ফাইল দাও নিউতে ফাইল তারপরে input.txt দাও বুঝছো ভাই ফাইল ক্রিয়েট করা আচ্ছা এবার আমরা হলো ফাইল ইনপুট স্ট্রিমের একটা অবজেক্ট তৈরি করে নিই ফাইল ইনপুট স্ট্রিম দেখো এই যে এটা লেখা আছে এফ ইন নাম দিলাম নিউ ফাইল ইনপুট স্ট্রিম এখানে নাম দিয়ে দিলাম input.txt সেমিকোলন ফাইল ইনপুট স্ট্রিম fim equal to new file input stream ঠিক আছে আচ্ছা এখানে একটা ইরর দিতেছে ইররটা হচ্ছে অল প্লাস এন্টার দাও দেখো এখানে বলবে যে অ্যাড এক্সেপশন মেথড সিগনেচার অথবা সার্ভার রিলেটেড ট্যাগ এটা আসলে হচ্ছে এক্সেপশন আমরা পড়ছি এক্সেপশন কোন সময় দেয় মানে কোন একটা লজিক্যাল ইররের কারণে এক্সেপশন দেয় এখানে এক্সেপশন হতে পারে যে ফাইলটা সে খুঁজে পেল না তাহলে এক্সেপশন দিতে পারে বাট এখন সে যখন কম্পাইল করতেছে কম্পাইল সময় কি সে জানে যে আসলে কোনো ফাইল আছে কিনা কম্পাইল সময় কিন্তু সে সিনট্যাক্স চেক করে তো সেখানে কিন্তু ওই ইররটা পাবে না সে কিন্তু এই ইররটা দেওয়া সম্ভব না তো এই ইররটা হবে রান টাইম মনে করো তুমি রান করতে করতে কেউ ডিলিট করে দেবে তাহলে তো এক্সেপশন হয়ে যাবে ফাইলের আগে যেমন আমাদের হলো কোনো কারণে যে অফ হয়ে যেত কিন্তু আমরা কিন্তু সি এর মধ্যে কিন্তু এক্সেপশন হ্যান্ডেল করতে পারতাম না ঠিক আছে সি এর মধ্যে তো আমাদের যে কোনো কিছু যদি ফাইল খুঁজে না পেতো ঠাস করে অফ করে দেবে তো এখানে এই জিনিসটা অফ হয় না এক্সেপশন রয়েছে উই ক্যান হ্যান্ডেল দ্যাট এক্সেপশন তো এটা আসলে ট্রাই কেস দিয়ে এক্সেপশন হ্যান্ডেল করা যায় অথবা ওই যে মেথড সিগনেচার দিয়ে করা যায় মানে তুমি এটাকে পাস করে দেবে থ্রো ক্লোজ দিয়ে ঠিক আছে তো এটা আমরা ট্রাই কেস দিয়ে হ্যান্ডেল করি সো সেকেন্ড অপশন যেটা আছে সারাউন্ডেড উইথ ট্রাই কেস তো এটা আমরা ইউজ করি সো এরকম একটা অপশন আছে আচ্ছা এরপরে আরো কতগুলো এক্সেপশন দেয় মনে করো আমরা কি বলে রিড করতে যাবো রিড করতে গিয়ে দেখবো যে রিড করার মতো কন্টেন্ট নাই এখানে একটা এক্সেপশন হতে পারে মানে মিসম্যাচ এক্সেপশন হতে পারে সো এগুলোর জন্য আমরা আলাদা আলাদা ট্রাই কেস করতে করা দরকার ঠিক আছে যেটা বেস্ট প্র্যাকটিস
ভাই তুমি প্রত্যেকটা এক্সেপশনের জন্য আলাদা আলাদা ট্রাই কেস ইউজ করবে, বাট আমাদের আজকে কাজের সুবিধার জন্য আমরা ফাইল নট এখানে কি ফাইল নট ফাউন্ড এক্সেপশন ক্যাচ করতেছে না, বাট আমরা এটা চেঞ্জ করে অনলি এক্সেপশন লিখে রাখি, যাতে যে কোনো এক্সেপশন হইলেই এখানে সে ক্যাচ করতে পারবে। ঠিক আছে, ওই যে আমরা জানি কিন্তু যে আমরা এক্সেপশন ক্লাস দিয়ে আমরা যে কোনো ধরনের এক্সেপশন ক্যাচ করতে পারি, কারণ এক্সেপশন হচ্ছে হলো প্যারেন্ট অফ এনি এক্সেপশন। ঠিক আছে, তো এর জন্য আমরা এক্সেপশন ক্লাস দিয়ে ওই যে আমরা জানি যে প্যারেন্ট ক্লাসের অবজেক্টের মধ্যে আমরা হচ্ছে হলো চাইল্ড ক্লাসের অবজেক্টগুলো ইনিশিয়েট করতে পারি। তো এখানে জাস্ট এক্সেপশন লিখে দেব, যাতে আমাদের পরবর্তীতে যে এক্সেপশনগুলো হবে সেগুলো আমরা এখানে হ্যান্ডেল করতে পারি। এটা গুড প্র্যাকটিস না, মানে আমাদের কাজের সুবিধার জন্য এটা করে দিতেছি। তোমার যখনই এক্সেপশন হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তুমি ট্রাই কেস লিখবে, কিন্তু এখানে কাজের সুবিধা মানে কোডটা সিম্পলিফাই করার জন্য আমরা হলো আলাদা করে এক্সেপশন লিখে দিচ্ছি। হ্যাঁ, সেম ভাবে ফাইল আউটপুট স্ট্রিম তৈরি করব। ফাইল ইনপুট স্ট্রিম এর আগে ফাইল আউটপুট স্ট্রিম ভেরিয়েবলের নাম দেব আউট। আলাদা একটা ক্রিয়েট করব না, কিন্তু এটা তো ফাইল ভেরিয়েবল এখন মধ্যে দেখছো ক্লাস মধ্যে দেখা শুরু করছি। আমি এবার লিখতে হবে না। হ্যাঁ বলো কি আলাদা অবজেক্ট। হ্যাঁ আলাদা অবজেক্ট ফাইল ইনপুট স্ট্রিমের মতন জাস্ট ছিল ফাইল আউটপুট স্ট্রিম। ফাইল আউটপুট স্ট্রিম এফ আউট ইকুয়াল টু নিউ ফাইল আউটপুট স্ট্রিম। আচ্ছা, এখানে তোমাদের একটা নতুন জিনিস দেখাই, এখানে তো আমি নাম দিয়ে দিছি ফাইলের। তুমি চাইলে ফাইলের নাম না দিয়ে আগে, আচ্ছা এটা একটু পরে দেখাই, আগে এটা শেষ করো। এটার নাম দেওয়া হচ্ছিল আউটপুট txt তো সিমিলার হবে ফাইল আউটপুট স্ট্রিং এফ আউট ইকুয়াল টু নিউ ফাইল আউটপুট স্ট্রিং আউটপুট টেক্সট। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে আমি কি নামটা দিয়েছিলাম ফাইলের, চাইলে তুমি ফাইলের নাম না দিয়ে তুমি একটা ফাইলের অবজেক্ট পাঠাতে পারো। ভাই এটা ইনডাইরেক্ট, তুমি আগে ফাইলটা তৈরি করবা দেন ওই ফাইলের অবজেক্টটা পাঠিয়ে দেবা, এটাও চাইলে করতে পারো। তো আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি, এটা নট নেসেসারিলি যে এটা তোমার করতে হবে, বাট এটা আসলে কিছু ফাংশনালিটি প্রোভাইড করে। সো ফাইল ইকুয়াল টু নিউ ফাইল, এখানে আমি নাম দিলাম ইনপুট ডট টিএক্সটি, আর এটা যেহেতু ইরো দিতেছে দ্যাট মিনস অল এন্টার, এটাকে ইম্পোর্ট করতে হবে। আর এইখানে নামটা না দিয়ে এখানে আমি বলে দিব ফাইল। সো সেট কাজই এর আগে একটা অবজেক্ট তৈরি করে ওটা পাঠিয়ে দিই। তো এখানে মধ্যে আরো ওই যে অপশন সেট করা যায়, এর জন্য অনেক সময় আগে ফাইল আমরা তৈরি করে নিই। তো ধরো অথবা অন্য একজনের কাজ হচ্ছিল ফাইল তৈরি করা, তখন সে আগে ফাইল তৈরি করবে, সে ফাইলের অবজেক্ট পাঠিয়ে দিবে ইনপুট ডট টিএক্সটি আমার নামটা না পাঠায়। তো এর আরো সুবিধা আছে, তুমি যে কোনো সময় এই ফাইলের অবজেক্ট তৈরি করলে মনে করো তুমি এই যে স্ট্রিং দিয়ে যদি ইউজ করো, এখন যদি সব জায়গায় এই ইনপুট ডট ফাইলটা অনেক জায়গায় মানে 100 জায়গায় ইউজ হচ্ছে, এখন তোমার যদি নাম চেঞ্জ করতে হয় তাহলে 100 জায়গায় চেঞ্জ করতে হবে না। বাট ফাইলের একটা অবজেক্ট তৈরি করে রাখলে এই ফাইলের অবজেক্টটা তুমি সব জায়গায় পাঠিয়ে দেয়। তো কোনো সময় যদি ফাইলের নাম চেঞ্জ করতে হয় 100 জায়গায় চেঞ্জ করতে হবে, কারণ 100 জায়গায় সেই অবজেক্টটা ইউজ করতেছে। অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে কোন জায়গায়? এক জায়গায়। তো ওই এক জায়গায় চেঞ্জ করবো, বাকি জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। এগুলো হলো গুড প্র্যাকটিস, বাট নট নেসেসারিলি যে তোমার করতে হবে। আচ্ছা, এখন হলো আমাদের রিডের কাজটা। তো রিডের কাজ হচ্ছিল আমাদের কি করতে হবে, মানে আমাদের টাস্কটা হচ্ছিল ইনপুটের মধ্যে যে ফাইলের মানে যে কন্টেন্টগুলো আছে জাস্ট আমি কপি করে আউটপুটের টিএক্সটিতে রাখবো, এটা হলো আমাদের মেইন টাস্ক। তাহলে কি আমাদের একটা লুপ লিখতে হবে, যে লুপটা কি প্রত্যেকবার একটা করে রিড করবে, মানে ইনপুটের এই যে এই ইনপুট ডট টিএক্সটি থেকে রিড করবে আর আউটপুট ডট টিএক্সটিতে রাইট করবে, রিড করবে রাইট করবে, এরকম একটা লুপ লিখতে হবে। তাহলে একটা হোয়াইল লুপ আমরা লিখে ফেলি, একটা ইনফিনিটি হোয়াইল লুপ, ট্রু দিয়ে দিলাম। এখন দেখো সো নাও এখন আমাকে রিড করতে হবে। এখন রিড করব কি হবে, আমি কি বলছি এই ফাইল ইনপুট দিয়ে ইউ ক্যান রিড অনলি ওয়ান সিঙ্গেল বাইট।
একটা বাইটে আমি রিড করতে পারবো। তো বাইটকে তুমি বাইট হিসাবে রাখতে পারো অথবা বাইটকে তুমি ইন্টিজারে তো কনভার্ট করে রাখতে পারো, কারণ বাইটের জিনিসপত্র তো ইন্টিজারে রাখা যায়, কারণ বাইট তো ছোট জিনিস, ঠিক আছে। সো আমরা একটা ইন্টিজার নাম নিলাম ইকুয়াল টু এফ ইন ডট রিড নামে একটা ভেরিয়েবল আছে, রিড নামে একটা মেথড আছে। দেখো রিড কতগুলা, এখানে যদি রিড এটা যদি এটা কল করো তাহলে সে কি করবে, একটা বাইট রিড করে তোমাকে পাঠিয়ে দেবে। আর এটা যদি করো এখানে কি সে কোনো কিছু রিটার্ন করে না, মানে রিটার্ন করে কত বাইট তুমি রিড করতে পারলা, আর তুমি এখানে বাইটের একটা অ্যারে পাঠিয়ে দিবা। ওই যে আমরা 5 বাই রেফারেন্স করছিলাম, তুমি একটা বাইটের একটা অবজেক্ট তৈরি করবা, মানে অ্যারে অবজেক্ট তৈরি করবা, সেই অ্যারেটাকে পাঠিয়ে দিবা হচ্ছে রিড পাবে। ওই কি করবে, অ্যারের মধ্যে সবগুলা মানে অ্যারে সাইজ তত সাইজের বাইট রিড করে লিখে পাঠিয়ে দিবে। আর কতগুলো বাইট যদি না থাকে, যেতগুলো পারবে ততগুলো রিড করে পাঠিয়ে দিবে, এবং রিটার্ন করবে হচ্ছে যে কতগুলো বাইট সে রিড করতে পারবে। মানে একসাথে যদি তুমি অনেকগুলো বাইট রিড করতে যাও তাহলে ইউজ করবে হচ্ছে এটা। আর সেকেন্ড অ্যাপ্রোচ, থার্ড অ্যাপ্রোচ হলো যে তুমি অফসেট দিয়ে দিতে পারবে, এই জায়গা থেকে শুরু করো। তুমি ফার্স্টে বাইটারে দিবা, সে রিড করে বাইটের মধ্যে রাখবে, এটা কিছু রিটার্ন করবে, রিটার্ন করবে কত বাইট সে রিড করতে পারবে। আর অফসেট হচ্ছে যে কোন জায়গা থেকে সে রিড করা শুরু করবে, 0 পজিশন থেকে, মানে ফাইনাল 0 পজিশন থেকে না 1 পজিশন না 2 পজিশন থেকে 3 পজিশন, এরকম অফসেট। আর এরপর হচ্ছে লেন্থ, মানে কতগুলো বাইট তুমি রিড করবে, ঠিক আছে। সো আমরা সিম্পলটা ইউজ করি। আফটার দ্যাট হলো রাইট। সো এফ আউট ডট সেম ভাবেই রাইট আছে। দেখো এই যে একটা যদি রাইট করতে যাও তাহলে জাস্ট ওই ইন্টিজারটা পাঠিয়ে দিবা, মানে যে বাইটটা তুমি সেভ করতে যাও, অথবা যদি এক টাইম অনেকগুলা বাইট রাইট করতে যাও তাহলে বাইটটা একটা পাঠিয়ে দিবা, আবার সেম ভাবে বাইটটা পাঠিয়ে দিবা, এবং কোন অফসেট থেকে সে রাইট করা শুরু করবে সেটাও পাঠিয়ে দিতে হবে, এবং কতগুলা, ঠিক আছে। সেম ভাবে দেখো রিডের সবগুলো সেম না, জাস্ট উল্টা। এখন আমরা ইউজ করে এটা নাম, তাহলে এই লাইনটা সে রিড করতেছে, একটা রাইট করতেছে, রিড করতেছে, রাইট করতেছে। বাসায় যে এর একটা ট্রাই করে দিই। আচ্ছা, এখন আমাদের কি থামতে হবে না, এটা তো চলতেছে, কতক্ষণ পর্যন্ত রিড করবে। যখন সে ইন্ড অফ দ্য ফাইলে চলে যাবে, দেখো ক্যারেক্টারের আস্কি কোড কোন সময় নেগেটিভ হয়। সো বাইটের ভ্যালু, এই যে নাম্বার, এই ভ্যালু যদি কোন সময় নেগেটিভ হয়, দ্যাট মিন্স সে ইন্ড অফ দ্য ফাইলে চলে গেছে, মানে আর কোনো কিছু সে রিড করতে পারতেছে না। দ্যাট মিন্স ইফ নাম ইকুয়াল যদি -1 হয়, দেন ব্রেক। এখন রান করে দেখো। ও আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে হলো ফাইলটাকে ক্লোজ করতে হবে। এটা যদি ক্লোজ না করো, অনেক সময় তুমি যে জিনিস রাইট করলা দেখবা সেই রাইট জিনিস পাবা না। রিডেরটা না ক্লোজ করলেও হয়, বা রিডেরটা না ক্লোজ করে পরবর্তীতে মনে হয় একবার তুমি রিড মোড ওপেন করলা, ওই ফাইলটি যদি আবার রাইট মোড ওপেন করতে যাও তখন দেখো যে প্রবলেম ক্রিয়েট করবে। জেনারেলি প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হয়ে গেলে সে বাই ডিফল্ট এটাকে ক্লোজ করে দেয়, রিডটাও ক্লোজ করে দেয়, রাইটটাও ক্লোজ করে দেয়। বাট ওই যে গার্বেজ কালেকশন হবে, কোন সময় গার্বেজ কালেকশন হবে তুমি নিজেও জানো না, দ্য সিস্টেম এটা নিজে তার পছন্দ মতো সময় সে গার্বেজ কালেক্ট করবে। এন্ড আফটার একদম সেম পাবে প্রোগ্রাম এক্সিকিউশন শেষ করার পরে সে জেনারেলি এগুলাকে ক্লোজ করে দেয়, বাট কোন সময় ক্লোজ করবে সেটা তুমি জানো না। প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হওয়ার পরে হয়তো কিছুক্ষণ সময় পরে ওটাকে ক্লোজ করতে পারে, আবার ক্লোজ করতে নাও পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে তুমি নিজে ক্লোজ করে দেবে রিডটাকেও রাইটটাকে ক্লোজ করতে হয়, কারণ সেভ করার জন্য অনেক সময় বাফারে জমা থাকে, যে জিনিসগুলো তুমি লিখলা এটা ফাইল বাফারে জমা থাকে, সে রাইট করে রাইট কিছুক্ষণ কোশ্চেন পরে তারপর রাইট করে। আর যদি ক্লোজ করো তুমি ফোর্সফুলি বলবা যে যা কিছু আছে সব কিছু রাইট করে ক্লোজ করো, বুঝা গেছে। এখন রান করে দেখো, দেখা যে হচ্ছে হলো এই input.txt থেকে output.txt দেখো যে কপি হয়ে গেছে। ঠিক আছে, এরর দিচ্ছে, ঠিক আছে। Find an object is incorrect. আগে শুনে সবাই আউটপুট আমরা
আছে ওটা দিয়ে আছে হ্যাঁ ওই বললাম তো এই যে এটা দিয়ে তো বাইক ক্লিক করে এটা দিয়ে হলো ক্যারেক্টার ক্লিক করে আর এটা দিয়ে স্ট্রিং ক্লিক করে আচ্ছা হ্যাঁ কোনটা ক্রিয়েট করা হয়েছে তো অটো ক্রিয়েট হয়ে গেছে তুমি যদি ওই ফাইলটা না থাকে আউটপুটের সময় আমরা দেখছি না যে আউটপুটের যখন আমরা কাজ করি ওটা অটো ক্রিয়েট হয়ে যায় তোমার যদি না থাকে ইনপুটটা হচ্ছে হলো তোমার যেতে এডিট করবো ওটা অবশ্যই থাকতে হবে আর রাইটটা হচ্ছে যদি না থাকে সে ক্রিয়েট করে রাইট করে দেবে আউটপুটের টিএসটি ডাউন ক্লিক করো আচ্ছা এখন থেকে ফাইল রিডারটা কিভাবে কাজ করে সো ফার্স্ট অফ অল এগুলাকে আমি একটু কমেন্ট আউট করে দিই দেন লিখি ফাইল রিডার অ্যান্ড এটার নামটা এফিনি রাখি দেখো কেন রাখতেছি একটু পরে বলতেছি নিউ ফাইল রিডার input.txt ফাইল রাইটার এটার নাম দাও এফ আউট আগের মতনই ফাইল রাইটার ফাইল রিডার আর ফাইল রাইটার দিয়ে হচ্ছে আমরা যে একটা করে ক্যারেক্টার মানে ক্যারেক্টার করে সে রিড রাইট করতে হবে তো দেখো সেম বডি আমরা যেটা দিয়ে রিড করছি যেটা দিয়ে রাইট করছি একদম সেম ভাবে হচ্ছে হলো ফাইল রিডার ফাইল রাইটার দিয়ে কাজগুলো করছে সো এখানে কিন্তু সে আসলে একটা ক্যারেক্টার রিড করে বাড়াচ্ছে বাট ক্যারেক্টারে আস্কি ভ্যালু আছে না সেটা একটু ইন্টিজার কনভার্ট করে দেওয়া চাই তুমি এখানে আস্কি ভ্যালু দিয়ে রাখতে পারো অথবা ক্যারেক্টার দিয়ে রাখতে পারো এটা হচ্ছে আমাদের সুবিধা মানে আমরা সেম অ্যাপ্রোচ সেম কোড বাট ক্যান ইউজ ডিফারেন্ট টাইপস অফ ইউনিটস তো আমি এই যে এখানে যে রিড রাইটের কাজগুলো করছি সেগুলা কোনো চেঞ্জ করতে হবে আচ্ছা এটা করার পরে আচ্ছা তো ক্লোজ করা আছে বুঝছে এটা আচ্ছা এখন আমরা যাই বাফার রিডার করতে গেলে অথবা বাফার রাইটার এগুলো করতে গেলে ওই সময় ফাইল রিডার এগুলো ইউজ করতে হবে তো বাফার রিডারে একটা আমি অবজেক্ট তৈরি করি বাফার রিডার ধরো bin equal to new buffer reader আর এটার ভিতরে finটাকে দিয়ে দেব শেষ buffer writer bout equal to new buffer writer f out so দেখো সেম অ্যাপ্রোচ সেই যে বাফার রাইটারটা আসলে ব্যাকগ্রাউন্ডে সেই ইউজ করবে হচ্ছে হলো ফাইল রিডার আর ফাইল রাইটার এখানে এখন রিড রাইটার একটু চেঞ্জ আছে সো সরি সো আমি এই জিনিসটাকে কমেন্ট আউট করে দিই দেন আমি কাজগুলো বাফার রাইটার দিয়ে হচ্ছিল আগে কি করছে ফার্স্ট হলো ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে হলো এক বাইট রাইট রিড আর রাইট করছে তারপর ফাইল রাইটার দিয়ে হচ্ছিল একটা ক্যারেক্টার করে রিড আর রাইট করা হয়েছে আর এটা হচ্ছিল একটা করে স্ট্রিং ইনপুট দিতে হবে মানে একটা ফুল লেন্থ একটা স্ট্রিং তুমি ইনপুট হিসেবে দিতে হবে ঠিক আছে মানে পুরো একটা লাইন অফ স্ট্রিং স্পেস সহ আচ্ছা সো সেম আমরা অ্যাপ্রোচে কাজ করি যে আমরা একটা ফাইল থেকে রিড করে আরেকটা ফাইলে রাইট করব
সো সেম ভাবে একটা while লুপ লিখি, ইনফিনিটি while লুপ। আফটার দ্যাট এখন হচ্ছে আমাকে এডিট করতে হবে। সো আমরা যখন স্ক্যানার দিয়ে একটা পুরো লাইন রিড করতাম, সেটা কি ইউজ করতাম নেক্সট লাইন, আর এখানে আছে রিড লাইন। সো বি ইন ডট রিড। দেখো রিডে এই যে কতগুলো ভার্সন আছে, এই যে সিঙ্গেল একটা ক্যারেক্টার একটা রিড করতে গেলে নরমাল রিড, এই যে ক্যারেক্টার অ্যারে রিড করতে গেলে এই অপশনটা, এই যে এই দুটো হলো ক্যারেক্টার অ্যারে রিড করার জন্য, আর এটা হচ্ছে হলো একটা স্ট্রিং রিড করার জন্য। মানে রিড লাইন দিলে সে ফুল একটা স্ট্রিং রিড করে দেবে। দেখো আগের অপশনগুলো কিন্তু আছে, কারণ সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সে কিন্তু ফাইল রিডারকে ইউজ করতেছে। বাফার রাইটার ব্যাকগ্রাউন্ডে আসলে ফাইল রাইটারকে ইউজ করতেছে, যেটা আমরা আসলে দেখতেছি না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু সে ফাইল রিডার দিয়ে একটা একটা করে ক্যারেক্টার রিড করতেছে। তুমি যখন রিড লাইন দিবা, সে কি করবে, একটা করে ক্যারেক্টার রিড করতে থাকবে, যে পর্যন্ত না সে নিউ লাইন ক্যারেক্টারটা পাবে। সে নিজে এটা চেক করে দেখো while লুপ দিয়ে। তুমি এটা করতে পারতা, তুমি কি করতা, ফাইল রিডার দিয়ে একটা করে ক্যারেক্টার রিড করতে দেখতা যে আছে মানে নিউ লাইন আসবে। যদি নিউ লাইন না পাও তাহলে এটা এর মধ্যে সেভ করো, না পাও এর মধ্যে সেভ করো, তাহলে তুমি নিজে একটা স্ট্রিং বানিয়ে নিতা। সেই কাজটা এখন হেল্প করতেছে তোমার বাফার রিডার, যে তোমার একটা পুরো স্ট্রিং সে রিড করে দেবে। সো এটা রিড লাইন দিলাম, সে আসলে একটা স্ট্রিং রিটার্ন করতেছে। সো স্ট্রিং লাইন, and after that so একটা কন্ডিশন লিখে দেই যে যদি লাইন ইকুয়াল ইকুয়াল নাল হয়, দ্যাট মিন্স আমি লাস্ট লাইনে চলে আসছি, মানে লাস্ট মানে এন্ড অফ দ্য ফাইল হয়ে গেছে। আর যদি এটা না হয় তাহলে বি আউট দিয়ে ডট দেখো রাইট। ওই দেখো সেম অ্যাপ্রোচ, একটা ক্যারেক্টার একটা ফুল স্ট্রিং, একটা ক্যারেক্টার অ্যারে, আর একটা ক্যারেক্টার আর একটা স্ট্রিং হচ্ছে অফসেট থেকে। সো ডিফারেন্ট ভার্সন আছে, তুমি যেটা ইউজ করতে চাও। সো এতক্ষণ তো আমরা রাইট উপরে এটা ইউজ করেছি, এখন স্ট্রিংটা রাইট করি। সেম অ্যাপ্রোচ, আফটার দ্যাট বি ইনটাকে ক্লোজ করে দিতে হবে, অলওয়েজ এটা ক্লোজ করবা, বি আউট ডট। জেনারেলি এটা করে নেয়, বাট এটা একটা রিস্কি বিজনেস, তুমি এটা শিওর না যে তোমাকে অলওয়েজ ক্লোজ করবে। সো বেটার হচ্ছিল নিজেই ক্লোজ করে দেয়, এনশিওর করা। এখন আমার কি করো, রিড করো, দেখো যে দেখো হয়েছে কি করলেন? তুমি যদি নিউ লাইন প্রিন্ট করো না, তাহলে সেই কেনই করো। এবার কোনো কোশ্চেন আছে, আমরা টাস্ক দেব। আচ্ছা, সো তোমাদের আছে টাস্ক হচ্ছে হলো, তোমার একটা ফাইল থাকবে, ফাইলের মধ্যে কতগুলো নাম্বার লেখা থাকবে, কয়টা নাম্বার আছে এটা আমি বলবো, তুমি এটা নিজে আইডেন্টিফাই করবো অথবা আপনিও যেভাবে করো। সো একটা ফাইলের মধ্যে সে মনে করো 10, 5, 15 এরকম নাম্বার লেখা থাকবে, এরকম অনেকগুলো নাম্বার লেখা থাকবে। তোমার এই ফাইল থেকে বের করতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার কত, মিনিমাম নাম্বার কত, এভারেজ, ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ, ঠিক আছে?
তাহলে এটা কি প্রত্যেকটা লাইনে আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তাহলে প্রত্যেকটা লাইনে একটা করে নাম্বার থাকবে। কারণ একটা করে রিড লাইন নাও, রিড লাইনে স্ট্রিংটা নাও, ওই স্ট্রিংটাকে ইন্টিজার কনভার্ট করো। আমরা স্ট্রিং থেকে ইন্টিজার কনভার্সন দেখছি, ইন্টিজার ডট পার্স আইনটি ভিতরে একটা স্ট্রিং দিতে সে পার্স করে সেই ইন্টিজার কনভার্ট করে। তাহলে ফার্স্টে তুমি রিড লাইন দিয়ে যে লাইন হিসেবে ইনপুট দিবা, এই লাইনটাকে তারপর কি করবা, ইন্টিজারে কনভার্ট করবা। তারপরে তোমার ক্যালকুলেশন যেভাবে করতে হয় তোমার একটু রাখি। তো তোমার টাস্ক হচ্ছিল ফাইলের মধ্যে এরকম লাইন বাই লাইন ইনপুট হবে, এই ইনপুট হবে তোমাকে এটা কি করতে বলছিল, মানে এইভাবে বের করতে হবে ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ। সো এটা তুমি কনসোলে প্রিন্ট করবা, এটা আরেকটা ফাইল তৈরি করবা আউট, ধরো এটা নাম ইন, এটা আউট। সো এটার মধ্যে এরকম থাকবে ম্যাক্স ক্লোন, এখানে হলো 15, মিন ক্লোন এখানে হচ্ছিল 5, এভারেজ ক্লোন এটা হচ্ছিল 10। ঠিক আছে, এভারেজ এখানে আসলে সব নাম্বারই চলে আসছে, মানে কাকতালীয় ভাবে কোইন্সিডেন্টলি, বাট এভারেজ অন্য কিছু হইতে পারে, ডাবল ভ্যালু হইতে পারে। যেমন 1 2 3 দিলে ওই সময় হয়তো ওই সময় 2 আসবে। হ্যাঁ 1 2 3 দিলে মিনিমাম আসবে 1, ম্যাক্সিমাম আসবে 3, ইয়ে আসবে 2। আবার হচ্ছিল যদি 5 6 অথবা 5 6 7 8 9, মানে এভারেজ চেঞ্জ হবে। ঠিক আছে, বুঝে গেছেন? আচ্ছা, আমাদের হোম অ্যাসাইনমেন্ট হচ্ছে হলো হোম অ্যাসাইনমেন্ট হচ্ছে এই টাস্কের মধ্যে পাঠাতে হবে। একটা টেক্সট ফিল্ড থাকবে, অ্যাড নোট নামে একটা বাটন থাকবে। তুমি এখানে কিছু টাইপ করে অ্যাড দিলে ওটাকে আমরা একটা ফাইলের মধ্যে অ্যাড করে দেব। ভালো বুঝেছে? মানে আমি টেক্সট ফিল্ডের মধ্যে কিছু ইনপুট দিব, অ্যাড নোট দিব, ফাইল থাকবে একটা, নোটস থাকবে, ওটার মধ্যে অ্যাড হয়ে থাকবে। বাট এর প্রবলেমটা হচ্ছিল, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করছি, প্রত্যেকবার যখন এই আমরা আউটপুট ফাইলটা আমি যখন ক্রিয়েট করছি, সাথে সাথে আগে সবগুলো মুছে নতুনভাবে ফাইলে রাইট হচ্ছে না, আগে জিনিস আছে, বাট এখানে তো আগে জিনিস রাখতে হবে। এর জন্য জাস্ট কিছুই না, ফাইল রাইটার এটা যখন তুমি ওপেন করবা, কমা দিয়ে ট্রু দিয়ে দিবা। মানে তুমি প্রতিবার যখন ওপেন করবা সেটা আসলে অ্যাপেন্ড মোড ওপেন হবে। ট্রু দেওয়া মানে হলো অ্যাপেন্ড মোড ওপেন হওয়া। দ্যাট মিনস এরপর থেকে আর ওই ফাইলের কন্টেন্ট যেগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে না, সেগুলো থাকবে, তারপরের থেকে সে রাইট করা শুরু হবে। সো এখন যদি তুমি মনে করো এরকম কয়েকবার রান করো, রান করে দেখবা যে আসলে আউটপুটের মধ্যে কোনো কারণে এরর হচ্ছে। হ্যাঁ, সেই এরকম তোমার প্রতিবার যখন তুমি রান করবা দেখবা যে আগেরগুলো থাকবে, আবার একটা করতে হবে অ্যাড দিতে, মানে এটা অ্যাপেন্ড মোড ওপেন হবে। ফাইল রাইটারের সময় ইউজ করো, মানে ফাইল রাইটারের এই কমা দিয়ে ট্রু দিবে। সো এটার ক্ষেত্রে আসলে কিছুই না, এই অ্যাড নোট বাটনটি আছে না, এর কাজ কিন্তু খুবই সিম্পল, এখনই তোমরা শেষ করে ফেলতে পারবে। অ্যাড নোট মানে এটা পরে অবশ্যই অ্যাড নোট বাটনে যখন ক্লিক করবা তখন ওই টেক্সট ওই ফাইলটাকে তুমি রাইট মোড ওপেন করো, সরি অ্যাপেন্ড মোড ওপেন করো, আর এখান থেকে টেক্সটটা রিড করে ওখানে অ্যাড করো। কথা বুঝেছে? এখান থেকে টেক্সটটা রিড করলাম, নাম দিলাম মনে করো এস, ফাইলটা ওপেন করলাম, ফাইল রিডার আর বাফার রাইটার দিয়ে ওপেন করলাম, তারপর ওই স্ক্রিনটা রাইট করলাম। আর ওটা অ্যাপেন্ড করতে হবে বা অ্যাপেন্ড মোড ওপেন করতে হবে, জাস্ট 3 লেভেল। মানে আজকে যে আমি কোডটা করে দিছি ওইটার মধ্যে জাস্ট 3টা লাইন লিখতে হবে, দ্যাটস ইট। ইনপুট এই টেক্সট ফিল্ড থেকে টেক্সটটা দিতে হবে, ফার্স্ট টাস্ক। সেকেন্ড টাস্ক হচ্ছে হলো ওই টেক্সটটা ফাইলটা ওপেন করতে হবে অ্যাপেন্ড করে। থার্ড টাস্ক হচ্ছে হলো রাইট। সো রাইট কোডও তো লিখে দিলাম, ফাইলটা ওপেন করতে হবে, জাস্ট এই দুটোকে মার্জ করতে হবে, দ্যাটস ইট। তো শুরু করো। এটা আমি আজকে পর্যায়ে করব, বা এটা ডান পাওয়ার মধ্যে সেট করলেও দেখি। ওকে শুরু করো।
তোমাদের সময় জাস্ট 50 মিনিটস। আর নেক্সট ক্লাসে হলো টাইম টেবিলটা দেখব। আর নেক্সট ক্লাসে টাইম টেবিল একটু পরে বলে দিচ্ছি। হ্যাঁ শনিবার প্রবাবলি 2টা বাজে হতে পারে তোমাদের মেকআপ 12 নাম্বার ল্যাব।